বাংলাদেশ কি সত্যি নতুন এক অর্থনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? মাত্র কয়েকদিনের একটি বিদেশ সফর নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? ঢাকা থেকে বেইজিং, দিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত। কেন বলা হচ্ছে এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং বাংলাদেশের আগামী 10 বছরের অর্থনৈতিক ভবিষ্যতের সঙ্গে জড়িত থাকতে পারে এটি? আর সবচেয়ে বড় প্রশ্ন, চীন সফরে আসলে কি অর্জন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান? আজকের ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং সরকারি তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে পুরো বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি ছিল তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরটি শুরু হয় মালয়েশিয়া দিয়ে। সেখানে শ্রমবাজার, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা শেষে তিনি পৌঁছান চীনে। চীনের অংশে তিনি শুধু সরকারি সফরে অংশ নেননি, তিনি অংশ নেন বিশ্বের অন্যতম অর্থনৈতিক সম্মেলন সামার ড্যাভস ফোরামেও। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং প্রযুক্তি খাতের নেতারা অংশ নেন। বাংলাদেশের পক্ষ থেকে সেখানে মূল বার্তা ছিল বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত। শিল্প, প্রযুক্তি এবং উৎপাদন খাতে নতুন অংশীদার চায় বাংলাদেশ। এরপর আসে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এর সঙ্গে বৈঠক। এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক। এই দুই বৈঠক থেকে বেরিয়ে আসে বাংলাদেশের জন্য কয়েকটি বড় বার্তা। প্রথমত, বাংলাদেশ ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার বিষয়ে একমত হয়েছে। দ্বিতীয়ত, দুই দেশের মধ্যে একাধিক চুক্তি এবং মোট 13টি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর হয়েছে। এছাড়া দুটি আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে সেখানে। এখন প্রশ্ন হলো, এই মৌগুলোতে কি আছে? সবগুলো বিষয় এখনো বিস্তারিতভাবে প্রকাশ না করা হলেও সরকার এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো হলো বাণিজ্য বৃদ্ধি, চীনা বিনিয়োগ, শিল্প আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য খাত, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশের জন্য সবচেয়ে আলোচিত বিষয় তিস্তা নদী ব্যবস্থাপনা। অনেক বছর ধরে তিস্তা নিয়ে আলোচনা চলছে। এই সফরে বাংলাদেশ ও চীন তিস্তা এবং অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। এটি এখনো পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা নয়, তবে দুই দেশের মধ্যে এই বিষয়ে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। আরেকটি বড় বিষয় ছিল বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি। বর্তমানে বাংলাদেশ চীন থেকে অনেক বেশি পণ্য আমদানি করে, কিন্তু রপ্তানি তুলনামূলকভাবে অনেক কম। এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের কাছে অনুরোধ করেছেন বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির সুযোগ তৈরি করতে, বিশেষ করে আম, কাঁঠাল, পেয়ারা, পাটজাত পণ্য, চামড়া, ঔষধ এবং জলজ পণ্যের বাজার বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। চীন ও বাংলাদেশি মানসম্মত পণ্য আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, চীন বাংলাদেশে নতুন বিনিয়োগ বাড়ানোর আগ্রহ দেখিয়েছে, বিশেষ করে সবুজ জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতার কথা বলা হয়েছে। আজকের বিশ্বে এই তিনটি খাতকে ভবিষ্যতের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে দেখা হয়। যদি এই ঘোষণাগুলো বাস্তবে রূপ পায়, তাহলে বাংলাদেশের শিল্প খাতে নতুন সুযোগ তৈরি হতে পারে। আরেকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত, মংলা অঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। এই প্রকল্পে বড় আকারে বিদেশি বিনিয়োগের আসার সম্ভাবনার কথা বলা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে কর্মসংস্থান এবং রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, আজ যেসব ঘোষণা হয়েছে সেগুলো অনেকগুলোই এখনো বাস্তবায়নের পর্যায়ে যায়নি। চুক্তি স্বাক্ষর আর প্রকল্প বাস্তবায়নে এই দুটি বিষয় এক নয়। তাই এই সফরকে সফল বলা হবে কিনা সেটি শেষ পর্যন্ত নির্ভর করবে আগামী কয়েক বছরের কতগুলো সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হয় তার উপর। তবে এটুকু নিশ্চিত, চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আর এর প্রভাব শুধু অর্থনীতিতে নয়, বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতেও পড়তে পারে।